আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে আসলে সরকারের একটি উদ্যোগ খুব ভালো লাগলো। সেটা হচ্ছে গিয়া কৃষকদের জন্য যেই নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারেক রহমানের সরকারের কাছ থেকে, তারা সেটা আজকে বাস্তবায়ন করলেন। কৃষি কার্ড দেওয়া হলো। প্রায় ২০,০০০ প্লাস কৃষকদেরকে কৃষি কার্ড বিতরণ করা হলো। এখন আমার কাছে খুব আশ্চর্য লাগছে এই কার্ডটা অনেক আসলে আশা করছিলাম যে ইউনিক কোনো কিছু আসবে যেটা সরাসরি কৃষকরা আগের চাইতে আরো বেশি উপকৃত হবে। এখন দেখি যে না, যে সুবিধাগুলোর কথা বলা হয়েছে এগুলা আগেও কৃষকরা পেয়ে আসছিল, বরাবরই পেয়ে আসছিল। কিন্তু আসলে কৃষি খাতের জন্য এগুলো তেমন একটা উপকারী মনে হচ্ছিল না। যেমন ধরেন ভর্তুকি, কৃষি ঋণ, তারপরে যন্ত্রপাতি, ভর্তুকি, সার, বীজ এগুলো আগেও দেওয়া হয়েছিল। কিন্তু সঠিক কৃষকের হাতে এগুলো পৌঁছায় নাই। সঠিক কৃষক এগুলা দিয়ে উপকৃত হতে পারে নাই। এগুলা চলে গেছে বিভিন্ন জন যারা হয়তো কয়েকদিন কৃষিকাজ করছিল, পরে বন্ধ হয়ে গেছে। তারাও এগুলা পাইতো। বা সার, বীজ এগুলা অনেক যারা প্রকৃত কৃষক তারা এগুলার জন্য চাইতো না সরকারের কোন জায়গায় যাইলে পাইবো তাও জানতো না। তো কার্ডটাকে যদি আরেকটু ইউনিক করা যাইতো, আরেকটু যদি মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া হইতো বা আরো একটু সুবিধা এড করা যাইতো যদি, যেটা সার্বজনীন পর্যায়ে চলে যেত যদি, তাহলে যাইয়া আমার মনে হয় অনেক ভালো হইতো। কার্ডটা যথাযথ মূল্যায়ন হইতো। এখন দেখেন বাংলাদেশের কৃষক কারা? কৃষক হচ্ছে তারা যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা যারা কোনো চাকরি করে না বা কোনো ইনকাম সোর্সে আলাদা কোনো ইনকাম সোর্স নেই, তারাই বাংলাদেশের কৃষির সাথে জড়িত। আর তাছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম কৃষকেরই নিজস্ব জমি নেই। তারা অন্যের জমিতে বর্গা চাষ করে, নইলে লিজ নেয়। এভাবে তারা কৃষির সাথে সম্পৃক্ত হয়। এখন এই কৃষকরা যেই সুবিধাগুলোর কথা এখন বর্তমানে বলা হয়েছে, এই সুবিধাগুলো হয়তো একটা কার্ড আমি নিয়ে রাখলাম, ২-৪ বছর, ১ বছর কৃষিকাজ করলাম, পরে আমি আর করলাম না। তাহলে আমার এই কার্ডটা তো অপচয় হয়ে গেল। প্রকৃত কৃষক তো তারা না। প্রকৃত কৃষক হচ্ছে যারা বছরের পর বছর কৃষিকাজ করবে। আবার অনেকে বয়সস্থ হয়ে গেলে তাদের ছেলেমেয়েরা কৃষিকাজ করতে দেয় না, যে পরিশ্রম করতে দেয় না। তারা অন্য কাজে ইনভলভ হয়ে যায়। তো তারা তো এই কার্ডটা নিয়ে, এই কার্ডটা হয়তো দেখা গেছে ৬ মাস, ১ বছর বা ১ সিজন করলো, এরপর আর কৃষিকাজ করল না। তাহলে এই কার্ডটা তো পুরোপুরি অপচয় হইল। এখন দেখেন কি লাভ আসলে কৃষকরা এই কার্ড ফেলে কি লাভ হতো আর কি হলে ভালো হতো? এখন যে সুবিধার কথা বলছি এগুলো আসলে কমন সুবিধা। এগুলো আগেও সরকার বিগত সরকারেরাও দিছে। বা কৃষকের ভর্তুকি এগুলো আমরা জানি। আগ থেকে কৃষক সার ভর্তুকি, বীজে ভর্তুকি, তাছাড়া যন্ত্রপাতি ক্রয় এগুলো দেওয়া হয়েছে। কিন্তু এই যন্ত্রপাতিগুলো আসলে সঠিক মানুষের হাতে যাইত না। একটা ট্রাক্টর কিনে ১-২ বছর চাষ করে সে তো আর চাষ করতো না, এটা বিক্রি করে দিত। এখন এই জিনিসটা কিভাবে হইলে ভালো হইতো? দেখেন বাংলাদেশে কৃষিতে যে খরচগুলা খরচগুলা হচ্ছে ১ম এ কৃষিকাজ করতে আসলে ১ম এ জমি লাগে। তো দেখা গেছে আমার ইচ্ছা আছে কিন্তু আমার জমিন নাই। তাহলে জমি হয়তো আমি লিজ নিতে হইব, নইলে বর্গা চাষ করতে হইব। যার জমিন আছে তার কাছে যাইতে হবে, যাইয়া জমি নিতে হবে। আবার দেখা গেছে সরাসরি জমিনের মধ্যেও কৃষিকাজ করা হয়। তো কৃষক যার সরাসরি জমিন আছে সে তো একটু সুবিধা, আর যার জমিন নাই তার তো এই জমিটা লিজ নিতে পয়সা খরচ হইব। এক। দ্বিতীয়ত হচ্ছে এখন খরচটা কোথায় কৃষিতে? এই যে বললাম যার জমিন নাই সে ওই জমিতে ইনভেস্ট করা লাগবে ১ম এ। লিজ নেওয়া লাগবে, বর্গা নেওয়া লাগবে। তারপরে যায় ওই জমি চাষাবাদের আওতায় আনতে হবে। তারপরে সার, বীজ, তারপরে হচ্ছে গিয়া আপনার আগাছা দমন, নিড়ন এগুলা, তারপরে হারভেস্ট। এখন সবচাইতে মূল খরচ যেটা কৃষকের ১ম অবস্থায় সেটা হচ্ছে একটা জমিকে সারযোগ্য করা। অর্থাৎ চাষাবাদের আওতায় আনা। এটাই সবচাইতে চ্যালেঞ্জিং এবং এটাই সবচাইতে ব্যয়বহুল এবং কষ্টকর বর্তমানে। তো এই কৃষি কার্ডের অনুযায়ী যদি আমাদের জমিগুলাকে চাষাবাদের আওতায় আনা যাইত, অর্থাৎ সরকার যদি একটা নির্দিষ্ট জোনে বা ওয়ার্ড ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক যদি সরকারি একটা চাষাবাদের সিস্টেম করত, তাহলে হয়তো এই কৃষক আরো উপকৃত হইতো। যেমন আমি এক কানি জমি চাষ করব। এখন এক কানি জমি চাষ করতে হলে আমার চাষাবাদ খরচ আসবে ৫, ৬ থেকে ৭,০০০ টাকা। এখন ১ম অবস্থায় আমাকে এটা যোগান দিতে হবে। যোগান না দিলে হয়তো ওই ট্রাক্টরওয়ালা বা পাওয়ার টিলারওয়ালা আমার এই জমির সার দিবে না। তাকে আমি অ্যাডভান্স করা লাগবে। তারপর সে আমার জমির সার দিবে। এখন দেখেন এই চাষাবাদটা যদি সরকারের পক্ষ থেকে বা ইউনিয়ন ভিত্তিক যদি একটা কৃষক যেমন এই কার্ডের আওতায় যদি ঢুকানো যাইতো, যে কৃষকের জমিগুলা আসলে ওইখানে কি সরকারি ভর্তুকিতে চাষাবাদ করে দেওয়া হবে। তখন যখন জমিটা প্রস্তুত হয়ে যাইতো তখন ওখান থেকে কৃষক যে কোনো
ফসল যেকোনো কিছু করতে পারত। আর বাংলাদেশের কৃষকরা আসলে জমির ক্ষেতের আইলে গিয়ে বলে, ক্ষেতের ফাঁসে গিয়ে যায় সিদ্ধান্ত না যায় এই জমিতে এবার কি চাষ করব, কোন ধান করব, কোন ফসল করব। এগুলো তখন তাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত হয়। তো বীজ নিয়ে আসলে এতটা ইয়ে না, বীজ মানুষের সংরক্ষণ করেও রাখে। ঘরে, ঘরে সবাই বীজ সংরক্ষণ করে। তো বীজ নিয়ে এত মাথা ব্যথা না হইলেও মেইন ফোকাসটা যদি চাষাবাদে দেওয়া যাইত, তাহলে যায় প্রকৃত কৃষকরাই সুবিধা পাইত। আমি একটা বছর এবছর জমিটা চাষ করলাম, পরের বছর আমি নাও করতে পারি। কিন্তু আমি একটা কার্ডের মালিক হইয়া বসে আছি। প্রতি বছর আমি ২,৫০০ টাকা পাবো। সুবিধাগুলো আমি বসে আছি। কিন্তু আমি এই সুবিধাগুলো না নিলেও রাষ্ট্রের ক্ষতি, আর যদি নিলেও আমি চাষাবাদ না করে নিলেও রাষ্ট্রের ক্ষতি। তাই যদি সরকারিভাবে যদি জমিগুলাকে চাষ করে দেওয়া যাইত, তাহলে উপকৃত হইত। রাষ্ট্রের ওরা অনেক জমির পতিত জমি কৃষিকাজের আওতায় চলে আসতো। তারপরে আসেন এবার সার ব্যবস্থাপনা কি আসলে বাংলাদেশের কৃষকরা জমির ক্ষেতের আইলে গিয়ে সিদ্ধান্ত নেয়, ও এখন তো জমিনে পোকা ধরছে, এখন ওষুধ দেওয়া লাগবে। তখন আপনি কীটনাশকের জন্য আপনি সরকারের কাছে কোথায় দৌড়বেন? সারের জন্য কোথায় যাবেন আপনি? ওই যাইতে যাইতে সার আনতে আনতে আপনার এখান দিয়ে জমিনের ফসল নষ্ট হয়ে যাবে। তারপরে আসেন হারভেস্টের সময়, অর্থাৎ ফসল যখন কাটার সময় হয়, তখন কৃষকের এমনি আনন্দ থাকে। তখন কারো কাছে ধার চাইলেও পাওয়া যায়। কেউ ইয়ে করলেও মনে করেন সহযোগিতা করে তখন সবাই। তাছাড়া পারিবারিকভাবে সবাই তখন একত্রিত হয়ে ফসল হারভেস্ট করে নিয়ে আসা যায়। কিন্তু হারভেস্টিং যদি মেশিনারিজ করা যেত, বা আরেকটু যদি ওই কৃষকের ওই কার্ডের মাধ্যমে যদি জমিনগুলাকে বা ওই মহল্লার ওই ইউনিয়নের জমিনগুলাকে সরকারিভাবে ফসলগুলাকে হারভেস্ট করে দেওয়া যেত, তাহলে সুন্দর একটা সিস্টেম হইতো। তারপর হচ্ছে আপনার যে ফসলগুলা বিক্রি, দেখেন এখানে অনেক অনিয়ম হয়। বিক্রির সময় ফসলগুলা আসলে সঠিক ন্যায্য দাম কৃষক কখনোই পায় না বাংলাদেশে। কয়েক হাত বদল হইতে এগুলা আসলে কৃষকরা কোনো টাকাই পায় না। এজন্য এগুলার জন্য কৃষকের জন্য আপনারা একটা ন্যায্য মূল্য ক্রয়, অর্থাৎ প্রত্যেকটা মহল্লাতে বা প্রত্যেকটা উপজেলাতে একটা করে যদি সরকারি ক্রয় কমিটি থাকতো, কৃষকের ফসলগুলোর দাম নির্ধারণ করে দিত। যেমন ধান আমরা এবারে সরকারি দাম ১,০০০ টাকা মন। তাহলে কৃষক বুঝতো যে সরকারে আমি মজুত করে রাখলো বা এর চাইতে কম বেশি করলে আমি ১,০০০ টাকায় বিক্রি করতে পারবো। তো কৃষক যেকোনো সময় তার ধানগুলো ন্যায্য মূল্য পাইত। কিন্তু এখন হচ্ছে কি, সিজনের প্রথম অবস্থায় গুদামজাতের ব্যবস্থা থাকে না, কৃষক সস্তা মূল্যে দিয়ে দেয় ব্যাপারীদেরকে। ব্যাপারীরা এখানে সুবিধাভোগী হয়, প্রকৃত কৃষক সুবিধাভোগী হয় না। তো যদি একটা গুদামের ব্যবস্থা প্রত্যেকটা উপজেলাতে, ৫০০টা উপজেলাতে যদি ৫০০টা গুদাম থাকতো, ক্রয় কমিটি থাকতো, ওখান থেকে ফসলগুলো আনি সরকারিভাবে ওখানে জমা দেওয়া হইতো। তারপরে যে ওখান থেকে যায় সরকার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে, তাহলে মনে হয় বিষয়গুলো আরো সুন্দর ক্লিয়ার হইতো। আসলে আমার ক্ষুদ্র অনুভূতি থেকে আমি বললাম আরকি, কারণ আমিও কৃষক শ্রেণীর লোক। আমার একসময় কৃষির সাথে জড়িত ছিলাম। তাই এই কথাগুলা বললাম আরকি, কার কাছে কিরকম লাগলো। আরেকটু যদি আপডেট করা হইতো, অর্থ তো সব রাষ্ট্রের অর্থ ব্যয় হয়, কিন্তু এই ব্যয় থেকে আমরা প্রকৃত সুবিধা পাচ্ছি না।